কিভাবে বানানো যায় এই নিয়ে আমি অনেক গবেষণা করতাম, অ্যানালাইসিস করতাম, মাথার মধ্যে আলোচনা। আমার অনেক উস্তাদদের সাথে আমি শেয়ারও করতাম, আমার বন্ধু বান্ধবের সাথে আমি শেয়ারও করতাম, কিন্তু এটা কোনো লাইন পাইতাম না। আমি বিভিন্নভাবে ভাবতাম। এরপরে যখন এই লাইনে পড়াশোনা করছি, আমি টুকটাক ডিজাইন করি, নকশা করি, গবেষণা করি, এগুলোর মধ্যে আমি চলতেই থাকতাম, অন্য অন্য সব কাজ করতাম, পাশাপাশি এগুলো আমার এই একটা সাবজেক্ট আমার মাথার মধ্যে সব সময় থাকতো। সর্বশেষ যখন আমি পড়াশোনা করলাম একই লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে, সিভিল ইঞ্জিনিয়ার হলাম, তখন আমি বুঝতে পারলাম এই ধরনের প্রজেক্ট কীভাবে বাস্তবায়ন করতে হয় এবং এই প্রজেক্ট কাকে কী বলা হয়। বড় বড় অনেক কোম্পানি, আমার নিজের হাতে এরকম প্রজেক্ট আমি করছি, ইসলামিক ফ্লেভারে নয়, সাধারণ ফ্লেভারে। এটাকে বলা হয় রেসিডেন্সিয়াল কন্ডোমিনিয়াম প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয়। যেখানে 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা জমি থাকে, পুরো একটা শহরের মধ্যে তারা নিজের মতো ডিজাইন করে, এখানে ফ্ল্যাট বিক্রি করে, মানুষ বসবাস করে, যারা টাকা দেয় তার কাছে ফ্ল্যাট বিক্রি করে। আমি নিজেও একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে বসবাস করি, সরকারি এবং রাজুক এবং ন্যাশনাল হাউজিংয়ের একটা প্রজেক্টে আমি নিজেও বসবাস করি। অনেক সুন্দর, ঢাকা শহরে আরও যতগুলো এলাকা আছে সবচেয়ে সুন্দর জায়গা এটা। বিল্ডিং অনেক ভালো এরকম না, শুধুমাত্র চারিদিকে 10টা বিল্ডিং আর মাঝখানে 4 বিঘের একটা মাঠ আছে। এই মাঠের কারণে এখানে আজ থেকে 3 বছর আগে যে ফ্ল্যাটের মূল্য ছিল হলো 75 লাখ টাকা, এখন হলো পুরা 1.5 কোটি টাকা দাম, শুধুমাত্র মাঠের কারণে, অন্য কোনো আইটেম নাই, বিশেষ কোনো স্পেশাল কিছু নাই। তো যাই হোক, এই প্রজেক্ট কিভাবে করতে হয়, এই প্রজেক্টের নাম কি, এই প্রজেক্টের আইটেমগুলো কি কি হয়, এগুলো আমি পুরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম, পুরা ডিজাইন করলাম। আরও 7-8-10 বছর আগের থেকে এইভাবে এই প্রজেক্ট বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তখন এই ডিজাইন করার পরে যখন আমি পুরাপুরিভাবে প্রস্তুত হয়ে গেলাম, এরপরে যাদের সাথে অতীতে আমি আলোচনা করতাম তাদেরকে আবার সংগ্রহ করা শুরু করলাম। ভাই এখন তো আমি প্রস্তুত, আমি তো প্রজেক্ট করতে শুরু করব ইনশাআল্লাহ। কোনো একটা পরিবেশকে আমার আইডিওলজিতে, আমার আদর্শেতে বা ইসলামী পরিবেশ বানানোর জন্য 2টা এলিমেন্ট লাগবে, 2টা উপাদান লাগবে। 2টা উপাদান যদি একসাথে থাকে তাহলে ওই পরিবেশটাকে দিনী পরিবেশ হোক আর যেই পরিবেশ হোক না কেন, মানে আমার আদর্শে পরিবেশ বানাইতে পারবো। সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছে, দেশপ্রেমিক আছে, দেশের জন্য ভালো কিছু চায়, মানুষের অপরের জন্য ভালো চিন্তা করে, সব আলেম ওলামা ভালো মানুষরা যদি নাটোর শহরে চলে আসে ডাইরেক্ট, আমি বলে দিলাম 1 লক্ষ বড় বড় ওলামা ইকরামের নাটোর আসলো, আসার পরে সবাই চিন্তা ভাবনা করলো যে নাটোর থানাটাকে আগে ইসলামী রাষ্ট্রের মতো বানাই। কখনো পারবে না, কারণ সকল আলেম ওলামাদের হাতে একটা উপাদান আছে, আরেকটা উপাদান নাই। কোন উপাদান আছে? মানুষকে বোঝানোর মতো কোন উপাদান আছে, ওয়াজ নসিহত করার উপাদান আছে, কাউন্সেলিং করার সকল উপাদান আছে তাদের হাতে, কিন্তু শাসন করার কোনো পারমিশন নাই। যে কোনো সমাজ চলার জন্য একই সাথে উপদেশও লাগে, ভালোবাসাও লাগে, বোঝানোও লাগে, সাথে শাসনও লাগে। শাসনের অধিকার তো সরকারের, শাসনের অধিকার তো আমার নাই। ইভেন আমি যে সারা জীবনে আমার পাশের বাড়ির একজনকে বলি, ভাই তুমি বাসার মধ্যে ধূমপান করো, আতশবাজি করো, নাচ গান করো, আমার ক্ষতি হচ্ছে, সারা জীবনে আমি বুঝাইতেই পারো, তাকে শাসন করতে কোনো অধিকার আমার নাই। এটা হলো সরকারের, এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো প্রশাসনের। তো তাহলে মানে কি, সকল আলেম ওলামা যে চেষ্টাও করে, এটা কখনো ওই লেভেলে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনা শহর বিজয় হয়, যখন সোনালী যুগে চলে, সেই সময় যে খারাপ মানুষ ছিল না তা না, সেই সময় অনেক খারাপ মানুষ ছিল, কিন্তু খারাপ মানুষরা একদম চুপচাপ হয়ে গেছিল। এই জন্য কোনো একটা সমাজকে সুন্দর করার জন্য 2টা উপাদান প্রয়োজন, একটা হলো শাসন এবং আদর, 2টাই লাগবে। আল্লাহ তাআলার সিস্টেমও সেরকম, একই সাথে মানুষের জন্য জাহান্নামও রাখছে, জান্নাতও রাখছে। ভালো কাজ করলে জান্নাত, আর খারাপ কাজ করলে জাহান্নাম হবে না, চুপচাপ তো এরকম না, খারাপ কাজ করলে সাথে সাথে আবার শাস্তি, এটাও হবে। তো আমার সিস্টেম ছিল, যেহেতু সবাই মিলে এটা পারবে না, অলরেডি ট্রাই করতেছে, তাহলে আমি যদি কোনো ফাঁকা একটা জমি নিয়ে, 20-30 বিঘা জমি নিয়ে এখানে মানুষকে শর্ত সাপেক্ষে নেই প্রথম থেকেই, এবং সরকারি ব্যারিস্টারের সাথে কথা বলে সব আলোচনা করে কোন কোন আইন কানুন সিস্টেমগুলা সরকারের সাথে কোনো কনফ্লিক্ট হয় না, তাদের সাথে কোনো বিরুদ্ধ হয় না, কোনো ক্ষতি, মানে উল্টা সরকার আমার পিছনে কখনো কোনো অ্যাকশন নেবে না, এগুলো অ্যানালাইসিস করে গবেষণা করে পুরা প্রজেক্টটাকে আমি ডিজাইন করা হয়েছে। এরপরে ডিজাইন করার পরে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রজেক্ট আজ থেকে 8 থেকে 9 মাস আগে 42 বিঘা আমরা
আমাদের কাস্টডিতে নিয়ে আসছি এবং সেই প্রজেক্টের ডিজাইন এখানে কিছুক্ষণ ডিসপ্লে করা হবে, সেটা আপনারা দেখবেন। তো এই প্রজেক্ট আমরা ওখানে অলরেডি প্রথম প্রজেক্ট শুরু করছি। প্রথম প্ল্যানিংয়েই ছিল এরকম যে ঢাকা শহরে 6টা প্রবেশ মুখে 6টা ইসলামিক স্মার্ট সিটি করব, যেখানে ইসলামের অনেকগুলা ফ্লেভার থাকবে। পুরা প্রজেক্টের মধ্যে কেউ, অনেক তো দূরের কথা, একজন ধূমপানও করতে পারবে না। মানুষের পার্সোনাল লাইফ বলতে কিছু না, এগুলো হলো শয়তানি কথা। সারা দেশে প্রচলিত যে সমস্ত শয়তানি কথাগুলো আছে এবং যেটা আমরা অনেক বেশি শয়তানি কথা বলতে 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 ওটা বিশ্বাস করে ফেলি। যেমন শয়তানি কথার মধ্যে এটা একটা, এটা আমার পার্সোনাল লাইফ, তোমার বলার কি? মানুষ তো পার্সোনাল লাইফ বলতে কিছু না, মানুষ সামাজিক জীব। পার্সোনাল লাইফ যদি হইতে হয় তাহলে পুরা সমাজের সে এমন একটা জায়গায় থাকবে যেখানে পৃথিবীতে আর কোনো মানুষ তার নজরেও পড়বে না। একটা মানুষ যদি রাস্তায় ধূমপান করে, সে ধূমপান করতেছে, কিন্তু এই ধূমপানের যে কার্বন ডাইঅক্সাইডে পুরা এলাকাতে সরে যাচ্ছে, একজন বাচ্চার নাকে ঢুকছে, একজন মহিলার ইয়েতে হচ্ছে, সেখানেতে এফেক্টেড হচ্ছে। পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। এই জন্য আমার প্রজেক্টের ডিজাইন করা হয়েছে এরকম। একটা মাদ্রাসায় যখন কোনো ছাত্র ভর্তি হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, সেখানে কিন্তু ভর্তি ফর্মে উল্টা দিকে বিভিন্ন কিছু লেখা থাকে, অনেকগুলো শর্ত থাকে, 10টা 15টা বিভিন্ন রকম শর্ত থাকে। এখানে যদি আসো, এখানে সুন্নত তরিকায় জীবনযাপন করতে হবে, সুন্নতে লেবাস, এখানে কোনো স্মার্টফোন ব্যবহার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি থাকে। মাদ্রাসা আইন শৃঙ্খলার উপরে পরিপূর্ণ আস্থাশীল থাকতে হবে, অনেক কিছু থাকে। আমার এই প্রজেক্টের ফর্মের পিছনে এরকম 14টা আইটেম লেখা আছে, করা শর্ত। যখন আমি এগুলা নিয়ে বিভিন্ন জনের সাথে প্রাথমিক এরকম ছোটো 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 সেমিনার অনেকগুলা করলাম, প্রথম অবস্থায় আমাকে অনেক কথা বলছে, ম্যাক্সিমাম কথায় নেগেটিভ আসছে। এত কড়াকড়ি আইন হলে একটা লোকও পাবে না তোমার সাথে, আমাকে এটা বলছে, এরকম লোককেও পাবে না। আমি যে ঠিক আছে দেখা যাক। তো আমার পুরো কনফিডেন্স ছিল মানুষ, আমি তো এগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস করছি, মানুষ সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে 92% মানুষ ভালোর অনেকগুলা শর্ত আছে, মানে 92% মানুষই ভালো, আর 8% মানুষ একটু বাই নেচারে খারাপ, ওরা গোড়া থেকে খারাপ। ওরা যদি ভালোর কমিউনিটির মধ্যে থাকে তাহলে চুপচাপ দম মারে থাকে, এটা হলো নেচার। পৃথিবীর সব মানুষ এক সমান ভালো হয়ে যাবে এটা কখনো হবে না, হবেই না। ভালো মন্দ মিলেই দুনিয়াতে থাকবে, তাই বলে তাদেরকে মানুষ মেরে ফেলবে না। একটা বাবার 5টা সন্তান আছে, 2জন যদি উল্টাপাল্টা হয় তাকে কি জবাই করে দেয় নাকি? তাকে বাপ তার মৃত্যুর আগ পর্যন্ত বুঝাইতেই থাকে, বাবা এরকম না এরকম বুঝাইতে থাকে, মেরে ফেলে না। মেরে ফেলার কোনো রাইটও না, অধিকারও নাই। তো ইসলামিক স্মার্ট সিটি যখন প্রতিষ্ঠিত হয়, টোটাল এই প্যারামিটারগুলো লেখা আছে, ইসলামিক কী কী ফ্লেভার থাকে, স্মার্টনেস হওয়ার জন্য কী কী দরকার। পুরা 2 প্রজেক্টে আমরা 50% জমি বিল্ডিংয়ের জন্য রাখছি, বাকি 50%-এর বেশি, প্রায় 60% জমি আমরা ফাঁকা রাখছি, অনেকগুলা মাঠ রাখছি। বর্তমান সিচুয়েশনে আমরা জানি আমাদের সন্তানদের এই জেনারেশনের অর্ধেক বা বেশিরভাগ বাচ্চারা সাঁতারই শিখাই জানে না, এটা একটা ইম্পর্টেন্ট আইটেম। সাঁতার জানে না, গাছে চড়া জানে না, কাদামাটিতে হাঁটতে পারে না। অথচ এবং আমরা আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে আমাদের বাপমা আমাদের মুখে 100% নিরাপদ এবং বিষমুক্ত খাবার দিছে।